আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মব সৃষ্টি করে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমানের বিরুদ্ধে সেনাবাহিনীর হুঁশিয়ারি, মুক্তিযোদ্ধারা সব সময়ই শ্রদ্ধা ও সম্মানের আসনে মন্তব্য। নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রতীক্ষিত ডাকসু নির্বাচন আগামীকাল, ৬.৫ বছর পর ভোট অনুষ্ঠানে ক্যাম্পাস জুড়ে কড়া নিরাপত্তা। বাংলাদেশ গণতন্ত্রের রেল লাইনে না ওঠা পর্যন্ত আন্দোলন চলবে বললেন তারেক রহমান, যে কোনো হুমকি প্রতিহত করার আহ্বান। সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান কারাগারে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে করা মামলায় গ্রেফতার। জেনজি রেভলিউশনে উত্তাল কাঠমান্ডুতে, সহিংসতায় নিহত ১৬, আহত ৮০ জনেরও বেশি। সরকার বিরোধী বিক্ষোভে জাকার্তায় ৬০০ জন আটক। এবং রাজধানীর মিরপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের গাছের চারা বিতরণ, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে শিশুদের জনসম্পদের রূপ দেওয়ার তাগিদ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কোটি কোটি মানুষের পূর্ণ চন্দ্রগ্রহণ উপভোগ করার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। সেনাবাহিনী সুস্পষ্ট করে বলেছে, মব সৃষ্টি করে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না। সামনে কেউ মব সৃষ্টি করলে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা নেবে। সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেই ব্রিফিংয়ের চুম্বক অংশ তুলে ধরছেন তাফহিমুল ইসলাম। আমরা জানি যে এটা গড়ে ওঠে ফার্স্ট এড দিয়ে তাকে সাথে সাথে অ্যাওয়ারনেস গ্রো করার বিষয়ে যদি কিছু করা যেতে পারে আপনাদের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়াও বিভিন্ন অপরাধের সাথে অত্যন্ত মুক্তিযুদ্ধের মাধ্যমেই এই দেশের সৃষ্টি হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি এবং এই শ্রদ্ধা সম্মান আগেও যেমন করতাম এখনও করি, ভবিষ্যতেও করব। কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে মব একটি সৃষ্টি হয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে। এটা আমরা যখন মেসেজ পেয়েছি সাথে সাথে সেইখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট ওখানে উপস্থিত হয়ে সেই সিচুয়েশনটাকে, পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করেছে। সেই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাল্লাহ। ইলেকশন কমিশন আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। সামনের ইলেকশনে আমরা সেই প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব। আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথেই সেনাবাহিনী তাদের সেই দায়িত্ব পালন করবে। আইন শৃঙ্খলা উন্নতি করা বা আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু একমাত্র সেনাবাহিনীর কাজ নয়। আমাদেরকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এর মাধ্যমে আমরা গ্রেফতার, আটক এবং হস্তান্তর করতে পারি। কোনো জুডিশিয়ারি বা আইনি প্রক্রিয়ায় কোনো সাজা দিতে পারি না। সো এটা একটা বিষয়। এখন সকল যে স্টেক হোল্ডার আছে আইন শৃঙ্খলা বাহিনীর, সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে একত্রে কাজ করতে হবে। অলরেডি সবাই করা শুরু করেছে। যদি সবাই একত্রে একসাথে আমরা কাজ করি তাহলে সামনের দিনগুলোতে আইন শৃঙ্খলা আরও ভালো হবে বলে আমরা আশা করছি। গুম কমিশনের জন্য ইনভেস্টিগেশনের জন্য আমাদের যাদেরকে ডাকা হয়েছে
সবাই গুম কমিশনের সাথে কথা বলেছে, সর্বাত্মক সহযোগিতা করেছে এবং এখনও সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতে যদি কোনো সহযোগিতা দরকার হয় বাংলাদেশ সেনাবাহিনী সে সহযোগিতা করে যাবে। সো এই বিষয়ে কোনো কিছু যদি আপনারা শুনে থাকেন সেটা রিয়েলি গুজব। কীভাবে ইন্টারাকশন পরে পৌঁছাবে। ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা এর আগেও সংবাদ মাধ্যমে আইএসপিআর মাধ্যমে জানিয়েছি, স্পষ্টভাবে বলে দিয়েছি এই ডাকসু নির্বাচনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তবুও কিছু কিছু স্বার্থান্বেষী মহল আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে তারা আমাদেরকে ইনফ্যাক্ট কিছু প্রোপাগান্ডা করার চেষ্টা করছে। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে আমরা তাদের সকলের মঙ্গল কামনা করি এবং এই নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে গণতন্ত্রের চর্চা হবে এটাই আমরা চাই এবং এই নির্বাচনের মাধ্যমে সুস্থ পরিবেশে যে নির্বাচনের চর্চা হোক এটা আমাদের সকলের আশা। রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। নির্বাচনের নিরাপত্তা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নেওয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাদের সহকর্মী আছেন শহীদুল্লাহ রাজু, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজু, ডাকসু নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে কি চিত্র দেখতে পাচ্ছেন আমাদের দর্শকদের জানাবেন। বুশরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে এবং শেষ মুহূর্তের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের কর্মকাণ্ড ব্যস্ত করার সময় পার করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিস্ট্রিক্ট রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশের কমিশনার তারা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনে এসেছেন এবং বিকেলে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রায় ২,০০০-এর বেশি র্যাব, পুলিশ এবং বিজিবি সদস্যরা তারা মোতায়েন রয়েছেন এবং আজকে রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের লাইসেন্সধারী অস্ত্র নিয়েও কিন্তু প্রবেশ করা যাবে না এবং বুধবার বেলা 12টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এবং ডিএমপি জানিয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা প্রতিরোধে তারা সচেষ্ট রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা জানিয়েছে যে ভোটাররা যেন কোনো ধরনের গুজবে কান না দেয় এবং তারা যেন বিশ্ববিদ্যালয়ে নির্বিঘ্নে এসে ভোট কেন্দ্রে এসে তাদের যোগ্য প্রার্থীকে ভোট দেয় এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি জানিয়েছেন যে বিজিত এবং বিজয়ী তারা কেউই যেন উচ্ছৃঙ্খল আচরণ না করে এবং কোনো ধরনের উচ্ছৃঙ্খলা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ আইনি ব্যবস্থা নেবে এবং তারা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য সে ঐতিহ্য রক্ষায় যেন সবাই বিজিত এবং বিজয়ী সব পক্ষই যেন সচেষ্ট থাকে এই আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং কিছু প্রার্থী আমাদেরকে কাছে অভিযোগ করেছেন তারা বলেছে যে তাদের যে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে তাদের সেগুলোতে সাইবার অ্যাটাক হয়েছে বলে অভিযোগ রয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং কাল ৮টা থেকে জি রাজু, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নির্বাচনের পূর্বে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শহীদুল্লাহ রাজু। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। 8টি কেন্দ্রে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা কার্যক্রমও চলছে। ভোটের আগের দিন সাইবার আক্রমণের অভিযোগ এনে ব্যালটে জবাব দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। লায়লা নসিনের রিপোর্ট। কেন্দ্রগুলো প্রস্তুত সবকটি বুথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আকাঙ্ক্ষার ডাকসু নির্বাচন রাত পেরোলেই। গণঅভ্যুত্থানের পরে এবং জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচনকে ঘিরে সারা দেশের মানুষের আগ্রহ কিন্তু কম ছিল না। এবারের ডাকসু নির্বাচনে প্রায় 40,000 ভোটারের জন্য 8টি কেন্দ্রে বুথ নির্মাণ করা হয়েছে 810টি। প্রতিটি বুথেই এক সেট টেবিল চেয়ার রাখা হয়েছে। ডাকসু ও হল সংসদের জন্য করা হয়েছে ভিন্ন সাইজের ব্যালট বাক্স। সকালে সবচেয়ে বেশি 5,600 ভোটারের টিএসসি কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্র প্রধান। নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন, এই টিএসসির বাইরে 5টি আমাদের গেট আছে, সব গেটের জন্য আমরা ভিন্ন করে নতুন তালা কিনেছি। ওয়ালগুলো আছে সেগুলোকে আমরা বাঁশ তারপরে কাপড় দিয়ে সেটাকে বেঁধে রাখবো যাতে বাইরে থেকে ঢুকতেও না পারে, বেরোতেও না পারে। টিএসসি এলাকায় বসানো হয়েছে পুলিশের নিরাপত্তা বুথ। আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা সেটি গ্রহণ করেছি।
আমরা আশা করছি যে নির্বাচন সেটি শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে গণমাধ্যমে ভিডিও বার্তা পাঠিয়েছেন ঢাবি উপাচার্য। এবারের নির্বাচনটি বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ। ভারীভাবে যদি বলি তাহলে ঐতিহাসিক। এবার অনেক কিছু আমরা করছি যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এর আগে ঘটেনি। ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ একটি ভালো উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং সমগ্র জাতির জন্য তৈরি করতে পারব। ফেসবুকে সাইবার আক্রমণ নিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল প্রার্থীরা। বিকেলে সংবাদ সম্মেলন করেন ভিপি প্রার্থী উমামা ফাতেমাও। যতই চেষ্টা করুক না কেন, টাকা দিয়ে হোক, খাইয়ে হোক, এখানে যদি মনে করা হয় যে এভাবে ভোটারদেরকে ম্যানিপুলেট করা যাবে, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু আপনি অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন। যারা সাইবার অ্যাটাক দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা আগামীকালকে ব্যালট অ্যাটাক দিবেন। যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায়, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা আগামীকাল 9 সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাআল্লাহ আপনারা দেবেন। মঙ্গলবার সকাল 8টায় ভোট শুরু হয়ে টানা চলবে বিকাল 4টা পর্যন্ত। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ গণতন্ত্রের রেল লাইনে না ওঠা পর্যন্ত আন্দোলন চলবে। ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা বলেছেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকি প্রতিহত করবে তার দল। রাহুল রায়ের রিপোর্ট। প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে বিভিন্ন জেলা ও সংগঠনের নেতৃত্ব নির্বাচন করছে বিএনপি। সে ধারাবাহিকতায় ঠাকুরগাঁয়েও অনুষ্ঠিত হয়েছে জেলা সম্মেলন। সোমবার সকাল 11টা থেকে বিকেল পর্যন্ত চলে এই সম্মেলন, যার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে দল এবং জনগণকে একসাথে ঐক্যবদ্ধ রেখেছিলেন, সেই কাজটি এখনো শেষ হয়ে যায়নি। এই কাজটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে। গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব। অবশ্যই এমন কোনো পরিস্থিতিতে বা এমন কোনো পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয়। রাজনৈতিক দলগুলোকে জনগণের সিদ্ধান্তের উপর ভরসা রাখার আহ্বান জানান তারেক রহমান। রাজনৈতিক দলগুলো তাদের মতামত, তাদের চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণ বাছাই করে নিবে কে দেশ এবং জনগণকে আগামী দিনের জন্য নেতৃত্ব দিবে। জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি, একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে, যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে। আগামী দিনের নির্বাচন হয়তো সহজ হবে। আমি আজকে থেকে 1 বছর আগে বলেছিলাম, আমরা যত সহজ ভাবছি তত সহজ নয় ব্যাপারটি। যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হয়, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ না আসে গণতন্ত্রের রেল লাইনে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তার দলের লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আর রাষ্ট্র গঠনে 31 দফা বাস্তবায়ন করা। এটি হোক আমাদের। রাহুল রায়, চ্যানেল আই। সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের পর তাকে ঢাকার সিএমএ আদালতে পাঠিয়ে কারাগারে আটক রাখার আবেদন করে ডিবি। এনামুল কবির রূপমের রিপোর্ট। রাজধানীর বোরাক টাওয়ার থেকে সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে আটক করে মিন্টু রোড ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। পরে মঞ্চ 71 ষড়যন্ত্রের অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে হাজির করা হয় ঢাকার সিএমএম আদালতে। তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তা রিমান্ড আবেদন না করলেও আদালতকে জানান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে শহীদ খানের বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এগুলো যাচাই বাছাই না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। আবুল আলম মোহাম্মদ শহীদ খান সে শেখ হাসিনার ব্যক্তিগত উপ প্রেস সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনার পতনের পর
তিনি বিভিন্ন টক শোতে এই ফ্যাসিস্ট হাসিনার পক্ষে উনি সাফাই গিয়েছেন। এই অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার পিছনে যারা কাজ করছে তাদের মধ্যে একজন, তার পক্ষে কোনো আইনজীবী জামিনের প্রার্থনা করেন নাই। আমরা বিজ্ঞ আদালতে উপস্থিত হয়েছিলাম। বিজ্ঞ আদালত আমরা আসামির পাওয়ার এবং পিটিশন রেডি করেছিলাম। ইন দ্য মিন টাইম বিজ্ঞ আদালত অর্ডার পাস করেছেন। মঞ্চ ৭১ নামের একটি সংগঠনের অনুষ্ঠান থেকে ৪ জনকে আটক করে আদালতে পাঠানোর আগে শাহবাগ থানায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আবু আলম শহীদ খানকে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। জেন জি রেভলিউশনে উত্তাল নেপালের কাঠমান্ডু। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ ও সহিংসতায় এখন পর্যন্ত ১৬ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হয়েছে। পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশ করেছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। ৪ সেপ্টেম্বর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন নেপাল সরকার। সোশ্যাল মিডিয়া বন্ধ ও সরকারের দুর্নীতির প্রতিবাদে সোমবার সকাল থেকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে প্রশাসন। এই আন্দোলনকে জেন জি রেভলিউশন নাম দিয়েছে বিক্ষোভকারীরা। স্থানীয় সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ও দুর্নীতির প্রতিবাদে তরুণেরা বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, জল কামান, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ইন্দোনেশিয়ার জাকার্তায় অগস্ট থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৬০০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। অর্থনৈতিক বৈষম্য ও রাজনীতিবিদদের অফুরন্ত সুযোগ সুবিধার বিরুদ্ধে অগস্টের শেষে বিক্ষোভে নামে দেশটির হাজারো মানুষ। গত ২৮শে অগস্ট পুলিশের গাড়ির ধাক্কায় ২১ বছর বয়সী একজন গাড়ি চালক নিহতের ভিডিও প্রকাশের পর বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। এক সংবাদ সম্মেলনে পুলিশের উপপ্রধান দেদি প্রাসেতিও বলেন, বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ৫৮৩ জনের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে। শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দিন ওমরকে চিরবিদায় জানিয়েছেন সব স্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার নামাজের পর গুণী এই ব্যক্তিত্বকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। ধুঁকতে থাকা সভ্যতার চাকা সচল করে টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে শিশুদের যথাযথ পরিবেশ শিক্ষায় জোর দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাজধানীর মিরপুরে শিশুদের ইনডোর প্লেগ্রাউন্ড বাবুল্যান্ডে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে শিশুদের গাছের চারা বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন তিনি। শিশুদের জনসম্পদের রূপ দিতে দৈনন্দিন জীবনে প্রকৃতির আরও সংযুক্তি আবশ্যক বলেছেন সুধীজনরা। মোশাহিদ রনের রিপোর্ট। ক্যাপ্টেন কিকো, গাব্বুসার তুতুনের বার্ডিশ শোতে ফুটে উঠেছে প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু রচিত বর্ণিল প্রজাপতি বইয়ের গল্প। যেখানে শিশুরা মত্ত হয় প্রকৃতি প্রেম ও সৌন্দর্যের আবগাহনে।
রোজকার খেলাধুলার রুটিনের বিপরীতে নতুন নতুন গাছের সাথে পরিচয় আর চারা পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। গাছ পেয়েছি, চারা গাছ, আমরা গাছ পেয়েছি, গান হইছে, গাছ দিচ্ছে, গাছ আমাদের টেক কেয়ার করতে হবে, গাছে পানি দিবে, তারপরে ফুল হবে, এই গাছটা আমরা রাখবো যত্ন করে। গাছ লাগাইলে আমাদের পরিবেশও ভালো থাকবে আর আমরাও ভালো থাকবো আর সবাই ভালো থাকবে। শিশুদের পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় প্রাণ প্রকৃতিকে যুক্ত করার বিকল্প নেই উল্লেখ করে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের বাধ্যবাধকতা তুলে ধরেন বিশিষ্টজনরা। গাছরা আমাদের কত কাছের একজন বন্ধু, তারা আমাদেরকে প্রোটেক্ট করে, শেল্টার দেয়। আমরা সবসময় চেষ্টা করব যে গাছদের সাথে আমরা বন্ধু হিসেবে থাকতে, তাদের টেক কেয়ার করতে এবং বৃক্ষরোপণ করতে। আজকে খেলার সাথে আবার একটু আমাদের জীবনের জন্য যে জিনিসটা দরকার সেটা নিয়ে একটু কথা বলি। আমাদের চারপাশে যত ধরনের প্রাণী বলি, পোকামাকড় বলি, আমাদের গাছ উদ্ভিদ বলি, সব কিছু মিলিয়ে আমাদের এই পরিবেশ প্রকৃতিতে কিন্তু তারা আমাদের চোখের আড়াল থেকে কিন্তু আমাদের এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখছে এবং যেটা আমরা জানি না এবং যেই জানাটা খুব জরুরি। সবুজ যদি থাকে তোমাদের চোখের জ্যোতিও ভালো থাকবে, কিন্তু তোমাদের পড়াশোনারও কিন্তু যে তোমরা যে মনোযোগ, সে মনোযোগটাও কিন্তু ভালো থাকবে। পরিবেশ প্রকৃতি যদি ভালো থাকে আমরা সবাই ভালো থাকব এবং সেই ভালো থাকার কাজটি কিন্তু ছোটোবেলার থেকেই শুরু করতে হবে। তোমরা যখন এগিয়ে আসবা তখন কিন্তু আমরা কিন্তু ভাববো আসলে তো এই জিনিসটা তো আমাদের করা উচিত। আমাদের দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার এবং আমরা যখনই আমাদের দেশটাকে ভালো রাখবো আমরাও ভালো থাকব। সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে ভবিষ্যৎ নাগরিক শিশুদের পরিবেশ প্রতিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলার বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। সেখানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন থেকে আমাদের গাছ উপহার দিয়েছে। মশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 40 জন নিহত হয়েছে। পূর্ব জেরুজালেমে নিহত হয়েছে 6 জন। ঘটনাস্থল পরিদর্শন করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামলাকারীদের গ্রেফতার করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতির শর্তে রাজি আছে, এবার হামাসের পালা। নিটোল টাটা বিশেষ সংবাদ। চন্দ্রগ্রহণ উপভোগ করলেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ। রবিবার রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে কালচে লাল রঙে ধরা দিয়েছিল চাঁদ, যা ব্লাড মুন নামে পরিচিত। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে বাংলাদেশ সময় রবিবার রাত ৯টা২৭ চন্দ্রগ্রহণ শুরু হয়। পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হয় রাত 11:30টায়। রাত 12:11 শুরু হয় কেন্দ্রীয় গ্রহণ। গ্রহণ থেকে চাঁদ পুরোপুরি বেরিয়ে স্বাভাবিক রূপে ফেরে রাত 2:56। 2022 সালের পর এটি দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী একই রেখায় চলে আসলে চন্দ্রগ্রহণ হয়। এতে চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে। পৃথিবীর বিভিন্ন অংশ থেকে চাঁদের এই বিরল রূপ দেখা যায়। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় 90% এলাকা থেকে রবিবারের চন্দ্রগ্রহণ দেখা যায়নি। এবার জানাবো কৃষি সংবাদ।
ঝালকাঠিতে জলাবদ্ধতায় বীজতলা পচে রোপা আমন বীজের চরম সংকট দেখা দিয়েছে। লক্ষ্যমাত্রার প্রায় 40,000 হেক্টর জমি এখনও রোপণ করা সম্ভব হয়নি। জেলার অনেক জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা করছে চাষি। এবার জানাবো প্রকৃতি সংবাদ। গাইবান্ধায় কাটাখালী ও বাঙালি নদীর তীব্র ভাঙনে হুমকিতে গোবিন্দগঞ্জ ও সাঘাটার বিস্তীর্ণ জনপদ। নিশ্চিহ্ন হয়ে গেছে ফুলবাড়ি ও তালুক কানুপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম ও আবাদি জমি। স্থানীয়রা বলছেন, ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসলেও আশ্বাসেই থমকে আছে প্রশাসনের তৎপরতা। হবিগঞ্জের দর্শিতপুর গ্যাস ক্ষেত্রের ৩ নম্বর কূপে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। কূপটির সংস্কার কার্যক্রম শেষে সিলেট গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ এ তথ্য জানায়। সূত্র জানিয়েছে, আগামী 10 বছরে এই কূপ থেকে প্রায় 25.55 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। বর্তমান বাজার মূল্যে কূপটি থেকে প্রায় 4,700 কোটি টাকার গ্যাস উত্তোলন সম্ভব হবে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আকিজ ভেঞ্চার গ্রুপের উদ্যোগে ধামরায়ে উদ্বোধন হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ও আধুনিক প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার প্রোডাকশন প্ল্যান্ট। আকিজ ভেঞ্চার গ্রুপের এই মেগা প্রকল্পটি শুধু ব্যবসায়িক অবকাঠামোতে নয়, কর্মসংস্থান ও নিরাপদ পানীয় জল উৎপাদনে বাংলাদেশকে আঞ্চলিক নেতৃত্বের দিকে এগিয়ে নেবে। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। এশিয়া কাপ ক্রিকেট খেলতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু 11 সেপ্টেম্বর। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। জানাবো খেলার খবর। এশিয়া কাপ টি-20 খেলতে সংযুক্ত আরব আমিরাতে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 2 বহরে ভাগ হয়ে ঢাকা ছেড়ে গেছে বাংলাদেশ দল। সকালের বহরে কোচিং স্টাফ ও টিম অফিসিয়ালদের সাথে যান অধিনায়ক লিটন দাস, ওপেনার তানজিদ হাসান তামিম ও কিপার ব্যাটসম্যান জাকের আলী অনিকরা। রাতের বহরে গেছেন পেস বোলার তাসকিন মুস্তাফিজরা। এশিয়া কাপের 12তম আসর শুরু হচ্ছে মঙ্গলবার। 2 দিন পর 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ দল। বি গ্রুপে হংকং ছাড়াও বাংলাদেশের আরও 2 প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সদ্য শেষ হওয়া নেদারল্যান্ডস সিরিজ সহ টানা 3টি টি-20 সিরিজ জিতেছে লিটন দাসের দল। তাই আত্মবিশ্বাসী হয়েই এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ দল। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মব সৃষ্টি করে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমানের বিরুদ্ধে সেনাবাহিনীর হুঁশিয়ারি। মুক্তিযোদ্ধারা সবসময় শ্রদ্ধা ও সম্মানের আসনে মন্তব্য। নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রতীক্ষিত ডাকসু নির্বাচন আগামীকাল। 6.5 বছর পর ভোট অনুষ্ঠানে ক্যাম্পাস জুড়ে কড়া নিরাপত্তা। বাংলাদেশ গণতন্ত্রের রেল লাইনে না ওঠা পর্যন্ত আন্দোলন চলবে বললেন তারেক রহমান। যে কোনো হুমকি প্রতিহত করার আহ্বান। সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান কারাগারে। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে করা মামলায় গ্রেফতার। জেনজি রেভলিউশনে উত্তাল। কাঠমান্ডুতে সহিংসতায় নিহত 16, আহত 80 জনেরও বেশি। সরকার বিরোধী বিক্ষোভে জাকার্তায় 600 জন আটক।
এবং রাজধানীর মিরপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের গাছের চারা বিতরণ। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে শিশুদের জনসম্পদের রূপ দেওয়ার তাগিদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।